সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার নিয়ে চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ের এমসিকিউ বুস্টার সিরিজের ডে 3। যেমনটা তোমাদের প্রত্যেককে কথা দিয়েছিলাম যে এটা রেগুলার বেসিসে হবে, আর এটা যদি তোমরা ফলো করে যাও এক্সাম হলে তোমাদের 40-এ 35+ আসবেই আসবে। আর যদি তোমাদের থিওরি বেস খুব ভালো থাকে না, তোমাদের 40 আউট অফ 40 আসবেই, চ্যালেঞ্জ রইল। এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে। আর আমি যে কথাগুলো পড়ানোর সময় তোমাদেরকে বলছি, বোঝানোর সময় যে কথাগুলো এক্সট্রা বলে দিচ্ছি যে এই জায়গাটা যদি এরকম আসে ওরকম করো, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওখান থেকেই কিন্তু বেশি আসবে। ফলে ওই কথাগুলো তোমাদের শোনাটা গুরুত্বপূর্ণ। যদি তোমাদের মনে হয় যে আমি সেমিস্টার 1-এ ভালো স্কোর একটা করে আমার আলটিমেট রেজাল্টের তো সব নাম্বারই যোগ হবে, রেজাল্টটাকে আমি ভালো করব, তাহলে তোমাদের কিন্তু শুরুর থেকে অর্থাৎ এমসিকিউ সিরিজ থেকেই কিন্তু তোমাদেরকে শুরুটা করতে হবে, এবং তোমাদেরকে এমসিকিউতে কিন্তু অনেক ভালো নম্বর স্কোরটা করে রাখতে হবে। কিছু কঠিন না, সব পারবে তোমরা। আমার সাথে থাকো, জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকমই কিন্তু সিরিজগুলো কিন্তু আসতে থাকবে, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে শুরু করা হয়। আজকের প্রথম প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার আগের ক্লাসেও আমরা বুঝিয়েছি, তাও যারা আগের ক্লাসটা দেখোনি তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো যে এক্সপেন্ডিচার মানে কি, আমরা ব্যয় করছি, যে ব্যয়টা করে আমি দীর্ঘকালীন লাভ ভোগ করতে পারবো। যেরকম আমি ধরো ফার্নিচার কিনলাম একটা, সেটা আমি কিনলাম আজকে ধরো 1 লাখ টাকা দিয়ে ফার্নিচার কিনলাম, সেটা আমি আগামী ধরো 10 বছর ব্যবহার করলাম বা 8 বছর ব্যবহার করলাম ফার্নিচারটা। তো ফার্নিচার ক্রয়টা আমার কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে গেল। সো এখানে আমরা দেখছি যে কোনটা হতে পারে। সো দেখো এখানে বলছে যে ওয়েজেস আমরা জানি রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি, এক্ষেত্রে বলে রাখা ভালো, রেভিনিউ এক্সপেন্ডিচার হলো এমন ধরনের এক্সপেন্ডিচার যেটা প্রতি বছর আমাকে করতে হবে, প্রতি বছর করতে হবে। আমার যদি কারখানায় শ্রমিকরা কাজ করে, প্রতি বছর আমাকে ওয়েজেস দিতে হবে। সো এটা আমাদের হবে না, সরি। নেক্সট, স্যালারি তো আমাকে প্রতি বছর দিতে হয়, সো স্যালারিও আমাদের হবে না। এবার আছে, আমরা দেখতে পাচ্ছি ওয়েজেস পেইড ফর কনস্ট্রাক্টিং বিল্ডিং, রিপেয়ারিং চার্জেস অফ বিল্ডিং। এইবার তোমাদেরকে একটা বলি, অনেকেই ভাববে যে ওয়েজেস তো বলা হয়েছে যে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছে, তাইলে এই ওয়েজেসটাকে কেটে আমরা 3 নম্বর রিপেয়ারিং চার্জেসটা করে দিই। ভুলেও না ব্যাক অফ দি মাইন্ড জার্নালগুলো করো। এলিমিনেশনটাকে আমরা কাজে যেমন লাগালাম, ব্যাক অফ দ্য মাইন্ড জার্নাল করতে হবে। ওয়েজেস পেইড ফর কনস্ট্রাক্টিং বিল্ডিং কনস্ট্রাক্ট করার জন্য যে আমি শ্রমিকদের মজুরি দিচ্ছি, সেটা তো আমার বিল্ডিং বানানোর সময় আমি একবারই দিচ্ছি। কিন্তু এই যে রিপেয়ারিং চার্জেস অফ বিল্ডিংয়ে কতবার রিপেয়ার করা হতে পারে বিভিন্ন কারণবশত, এটা কি আমি জানি? তো এটা আমার রেভিনিউ এক্সপেন্ডিচারে পড়লো না, সো এটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছে তো। আরে ভাই, ওয়েজেস তো আমি একবারই দেবো বিল্ডিং বানানোর জন্য, কনস্ট্রাক্টিং বিল্ডিং বলেছে না, আর ওয়েজেস তো একবারই দেবো। সো আমার এটা অপশান হয়ে যাবে। খুব সতর্ক থাকবে, এই কোয়েশ্চেনটা এসেছিলো 2023-এর ফাইনালে এসেছিলো, সো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো নেক্সট, আন্ডার ম্যাচিং কনসেপ্ট, ম্যাচিং ইজ ডান বিটুইন। ম্যাচিং কনসেপ্ট, তোমাদের যে অ্যাকাউন্টিং কনসেপ্টগুলো আছে, তোমরা বিভিন্ন স্কুলেও পড়েছো, বা আমিও একটু তোমাদেরকে বলার চেষ্টাটা করবো এমসিকিউর মাঝে মাঝে, যে কটা আমরা পাচ্ছি ইম্পর্টেন্ট, সেগুলোকে এখন তোমাদেরকে সাঙ্গ করে বা পাথেয় করে চলতে হবে তোমাদেরকে। তোমাদের নাম্বার আসতে বাধ্য, ঠিক আছে? যেটুকু বলছি আমি, সব কনসেপ্ট তোমার এখন এই মুহূর্তে ধরো না জানলেও চলবে। তুমি ধরো কিছুই জানো না, তোমার পক্ষে এখন সব কনসেপ্ট জানা সম্ভব না, কিন্তু আমি যেটুকু কনসেপ্ট তোমাদেরকে করাচ্ছি সেটুকু যদি তুমি ঠিক করে করো না, তোমার নাম্বার আসতে বাধ্য। তুমি কনসেপ্টটাকে বানাও। আমাদের ম্যাচিং কনসেপ্টের ক্ষেত্রে কি বলা হয়? সো ম্যাচিং কনসেপ্টের আন্ডারে বলা হয় যে আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য দেখব। যদি আমার ইনকাম বেশি হয়, তার মানে কি আমার প্রফিট বেশি হলো। ধরো তুমি একটা প্রোডাক্ট কিনে এনেছো মার্কেট থেকে 100 টাকা দিয়ে, তুমি সেটাকে ধরো বিক্রি করলে 150 টাকা, তো তোমার ইনকাম কত? 150 টাকা। কিন্তু তুমি প্রফিট কত করলে? 150 টাকা থেকে 100 টাকা বাদ দাও, 50 টাকা প্রফিট করলে। এটাই আমাদের ম্যাচিং কনসেপ্ট। ইনকামের সাথে এক্সপেন্ডিচারকে আমরা ম্যাচ করে দেখব, প্রফিট হলো নাকি আমার লস হলো। তাহলে এখানে কোন অপশান আমার ইনকাম এক্সপেন্ডিচার আছে? বলছে যে এখানে আমাদের 3 নম্বর অপশান ইনকাম এক্সপেন্ডিচার আছে। এটাও দেখো 2023-এর ফাইনালে এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এগুলো, তোমরা যেটুকু বোঝাচ্ছি করো এটা। এইবার এটা কোনো ইয়ারে আসেনি, তবে এটা আমি বলতে পারবো তোমাদেরকে যে ফিউচার ইয়ার কোয়েশ্চেন,
এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, যে 2023 ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বলবো এইটা হচ্ছে আমাদের ফিউচার ইয়ার কোয়েশ্চেন, কারণ আসতে চলেছে এরকম ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, তাই জন্য এটা ফিউচার ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে, চলো দেখা যাক কী আছে। আউটস্ট্যান্ডিং স্যালারি, এখানে যদি আমার নেচার চাইতো না, আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি হচ্ছে আমাদের নমিনাল, কিন্তু আমি বলেছি আগের ভিডিওগুলোতে যে স্যালারি, রেন্ট, এগুলো যদি আমাদের যেগুলো নমিনাল অ্যাকাউন্ট, তাদের আগে আউটস্ট্যান্ডিং, প্রিপেইড, অ্যাক্রুড, এই কথাগুলো যদি আমরা যুক্ত করে দিই, তার নেচারটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। ফলে আমাদেরকে এখানে দেখতে হবে রিয়েল অ্যাকাউন্ট হবে না, নমিনাল হবে না, পার্সোনাল। দেখতে পাচ্ছি আমরা দুটো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, একটা ডিরেক্ট বলেছে পার্সোনাল, একটা বলছে পার্সনস অ্যাকাউন্ট, তার মানে পার্সোনাল অ্যাকাউন্ট। কিন্তু এবার আমাদের কোনটা হবে এটা আমাদেরকে বুঝতে হবে, লজিকটা যেটুকু বোঝাচ্ছে ভালো করে বোঝো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপকামিং ইয়ার, মানে তোমাদের আপকামিং যে এক্সামটা আসছে সেটার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল পার্সনস অ্যাকাউন্ট, এটাও পার্সোনাল অ্যাকাউন্ট, এটাও পার্সোনাল অ্যাকাউন্ট। আর্টিফিশিয়াল পার্সনস অ্যাকাউন্টটা হবে না, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এবার আসি যুক্তিতে, কেননা আমার আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি মানে কি, আমি দিচ্ছি বেতন আমার কর্মীদের, আমার অফিসে ধরো কর্মী আছে, তাদেরকে আমি বেতন দিচ্ছি। ঠিক আছে, তাদের ধরো 1 মাসের বেতন আমি দিতে পারিনি, কাজটা করিয়ে নিয়েছি আমি, কিন্তু আমি দিতে পারিনি, হতে পারে আমার মানি শর্ট ছিল, বা পরের মাসে তাদেরকে আমি অ্যাডজাস্ট করে দুটো একসাথে দিয়ে দেবো পরের ইয়ারে, সেটা হতে পারে। বিভিন্ন কারণবশত এগুলো হয়, বাস্তব ক্ষেত্র, কর্পোরেট জগতে আমাদের এগুলো হয়ে থাকে সাধারণত। তো আমি আউটস্ট্যান্ডিং স্যালারি এখানে যখন করবো, আমার এরকম একটা কর্মী তো থাকবে না অফিসে, দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে। তাহলে এই যে অ্যাকাউন্টটা কাদেরকে রিপ্রেজেন্ট করছে, যাদের বেতন বাকি আমার দিতে হবে, এটা একটা লাইবিলিটি, কিন্তু আউটস্ট্যান্ডিং স্যালারি লাইবিলিটি মানে দায়, আমি দিতে হবে তাদেরকে, নট অ্যান অ্যাসেট। ঠিক আছে, এভাবেও কোয়েশ্চেনগুলো আসতে পারে, জেনে রাখো এটা একটা লাইবিলিটি। এবং আমাকে যে এগুলো তাহলে কাদেরকে নির্দেশ করছে, রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্ট করছে কাদেরকে, যাদের বেতন বাকি। তাহলে বেতন বাকি কাদের, ব্যক্তিদের, ব্যক্তি মানে কি পার্সোনাল, আর রিপ্রেজেন্ট করছে পার্সোনালদের, তাহলে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, গল্প শেষ। নেক্সট চলে যাব, হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া ইন্ডিকেটস দি ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আমাদের আছে 32টা, সেগুলো নির্দেশ দেয় যে অ্যাকাউন্ট আমাদের কীভাবে বানাতে হবে, কী কী আমাদের প্রসিডিওর মেথড আমাদেরকে মেনটেন করতে হবে, যেগুলো কিনা তোমাদের বিকম লেভেলে আছে। এখন তোমাদের এমসিকিউর জন্য বাধ্যতামূলকভাবে জানতেই হবে যে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কী হয়, খুব বেশি না, তোমাদের 3 থেকে 4টে আছে জানার। আগের দিন আমরা করিয়েছিলাম যে ডেপ্রিসিয়েশনের জন্য AS6 হয়তো এখানে হবে না। আচ্ছা, AS10 আর AS20 হচ্ছে গুডউইল রিলেটেড, যেটা কিনা ক্লাস তোমরা 12-এ পাবে। আমাদের তাহলে AS2 হচ্ছে ইনভেন্টারি ভ্যালুয়েশন হয়, যাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্ট আছে তারা কস্টিং সাবজেক্টে পাবে যে AS2 অনুযায়ী আমাদের লিফো মেথড গ্রাহ্য নয়। ঠিক আছে, সেগুলো আছে তোমাদের কস্টিংয়ের প্রথম চ্যাপ্টারেই আছে। ঠিক আছে, তোমরা যখন 12-এ উঠবে তখন ওগুলো আলোচনা হবে। ঠিক আছে, সো মনে রাখবে AS2 হবে। ঠিক আছে, নেক্সট, অ্যাকাউন্টিং ইজ আর্ট সায়েন্স বোথ। এখানেও কিন্তু তোমাদেরকে এটা বাধ্যতামূলকভাবে জানতে হবে, এটা ইয়ারে এসছে এবং 2023 না, জানি না এখানে টাইপিংয়ে কিছু মিস্টেক হয়ে গেছিলো কি না, এটা কিন্তু বহু বছর এসছে, তোমাদেরকে জানতে হবে অ্যাকাউন্টিং আমাদের আর্টসও সায়েন্সও। এবার প্রশ্ন আসবে এটা কীভাবে, আর্টস কেন, সায়েন্স কেন? আর্টস হচ্ছে কারণ এখানে আমাদেরকে এটা একটা কলা বিভাগ বলা হয়। ঠিক আছে, এবং বিজ্ঞানও বলা হয় কেন, এখানে আমাদের কিছু জিনিস প্রুভ আছে, প্রুভ করতে হয়, আবার অপরপক্ষে সব জিনিস প্রুভও করা যায় না। এবার প্রশ্ন হচ্ছে এটা কীরকম কথা হলো, যে না সত্যি কিছু কনসেপ্ট আছে, যে অ্যাকাউন্টিং কনসেপ্ট তোমরা দেখছো, ম্যাচিং কনসেপ্ট, এই কনসেপ্ট সেই কনসেপ্ট, এগুলোকে তুমি বাস্তবে প্রুভ করে দেখো। হ্যাঁ, এবার এরকম প্রশ্ন করতেই পারো, তুমি ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে তো প্রফিটই হয়। আরে সায়েন্স বললে তুমি হাতে কলমে প্রুফ করে দেখাও, তুমি বাস্তবে ছুঁয়ে বা দেখিয়ে তুমি কিছু প্রুফ করতে পারবে না তুমি এটা। ফলে এটা আর্টস পার্টে পড়ে গেল, কনসেপ্ট, প্রিন্সিপাল, এগুলো আর্টসের জিনিস। আর যদি আমরা বলি অ্যাকাউন্টিং, ঠিক আছে, ইকুয়েশন, এগুলো সায়েন্সের জিনিস, সো এটা বোথ আর্টস অ্যান্ড সায়েন্স হবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ ডিফারেন্স ইন টু সাইডস অফ ট্রায়াল ব্যালেন্স ইজ ট্রান্সফার টু। যারা ট্রায়াল ব্যালেন্স করেছো বা স্কুলেও তো নিশ্চয়ই করিয়েছে, তখন বারবার দেখেছো যে ট্রায়াল ব্যালেন্সের আমাদের ডেবিট ক্রেডিট মিলে গেল। এবার যদি না মেলে, তখন আমাদের যে অ্যামাউন্টটা, গ্যাপটা আসছে, আমাদের ডিফারেন্সটা আসছে, সেটা বলছে কোন অ্যাকাউন্টে যাবে, এটা সাসপেন্স অ্যাকাউন্টে যায়। এটা সবসময় সাসপেন্স অ্যাকাউন্টে আমাদের চলে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Those who sell goods in credit are called,
প্রথমে আমরা এলিমিনেশন মেথড কাজে লাগাবো। যে গুড সেল করছে সে কখনোই ডেটর্স হতে পারে না, ইনভেস্টার্স হতে পারে না। ডেটর্স যাকে আমি বিক্রি করছি সে আমার কাছে ডেটর্স, তাহলে সে হতে পারে না, ইনভেস্টর হতে পারে না। এবার পড়ে রইল আমাদের ক্রেডিটর্স আর সাপ্লায়ার্স। তো এবার আমাদের কোন অপশানটা সঠিক হবে? দেখো এখানে আমাদের বলেছে গুডস ইন ক্রেডিট, প্রশ্নেই কেমন উত্তর লুকিয়ে আছে, ক্রেডিটর্স অ্যান্সার হয়ে যাবে। এবার আসি লজিকে, কেন আমাদের যদি ক্যাশে সাপ্লাই হয়, এবার তোমরা এরকম বলতেই পারো যে আমাদেরকে তো সাপ্লায়াররাও গুডস সাপ্লাই করে, গুডস তো আমাদেরকে সাপ্লায়াররাও সাপ্লাই দেয়, তাহলে সাপ্লায়ার আমি লিখলে দোষটা কোথায় হবে? না, এখানে দোষ হবে, কেননা বলছে ক্রেডিট সেল। ক্রেডিট সেলের ফলে আমরা অ্যাকাউন্টসের টার্মে যেটা সর্বজনীনভাবে স্বীকৃত জিএএপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, সেটা অনুযায়ী আমাদের ক্রেডিটর্সই বলা হবে যে আমাদের ক্রেডিটে গুডস বিক্রি করবে। কখনো আমরা সাপ্লায়ার বলবো না। হ্যাঁ, আমরা কথায় চলতি জগতে বলি, কিন্তু আমি খাতায় অ্যাকাউন্টসে যখন লিখবো আমি কখনো সাপ্লায়ার অ্যাকাউন্ট ওরকমভাবে লিখতে পারি না, খুব রেয়ার হয় এগুলো, ক্রেডিটর্সে আমরা লিখি সাধারণত। সো নেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আবার ফিউচার ইয়ার কোশ্চেন চলে এসছে, এটা কোনো বছর আসেনি, তোমাদের নিউ ইন্ট্রোডিউস হয়েছে এটা এইবার এই কোশ্চেনটা আসবে। এবার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা করে যাও, দেখো পরীক্ষার হলে ম্যাজিকটা কেমন দেখতে পাবে। ঠিক আছে, এনপিভির ফুল ফর্ম কি? ফুল ফর্মে কিছু বোঝানোর নেই, তোমরা এটা মনে রাখতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু। এইবার প্রশ্ন হচ্ছে যে এটা কি, এনপিভি জিনিসটা কি? খায় না মাথায় দেয়? কিছুই না। এনপিভি জিনিস হচ্ছে, ধরো তুমি কোথাও ইনভেস্ট করছো, তোমার আজ থেকে 5 বছর পর 5 লাখ টাকা চাই হাতে, সুদ সাথে আসল, মানে ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট এই মিলিয়ে তোমার হাতে 5 লাখ টাকা চাই। তাইলে তুমি 5 বছর পর চাইছো 5 লাখ টাকা, আজকে তোমাকে কত ইনভেস্ট করতে হবে সেইটা ক্যালকুলেশন করে বার করা হয় এই এনপিভি পদ্ধতির মাধ্যমে, যেটা কিনা বিকমে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্ট। এটা তোমাদের বলেছিলাম 3টে অ্যাকাউন্টিং আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্ট, বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে সাবজেক্ট আছে 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে, সেইটার পার্ট এটা। ঠিক আছে, এখন ফুল ফর্মটুকু জানলেই হবে। নেক্সট, জার্নালিস্ট, তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে বলার কিছুই নেই। জার্নাল হচ্ছে প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্ট, কেননা আমার যদি কোনো ট্রানজ্যাকশান ঘটে অবশ্যই সেটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান হতে হবে, নাইলে আমরা রেকর্ড করব না। ঠিক আছে, তুমি খেলতে গেছো, এটা আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করতে পারবো না। তুমি খেলতে গেছো, তার জন্য 5 টাকার বল কিনে নিয়ে গেছো, সেইটা আমরা রেকর্ড করতে পারি, বা 10 টাকার বল কিনে নিয়ে গেছো, সেটা আমরা রেকর্ড করতে পারি অ্যাকাউন্টসে, যেখানে টাকার সাথে সংযোগ আছে। ঠিক আছে, এটাই তো মানি মেজারমেন্ট কনসেপ্ট, আগের দিন আমরা আলোচনাও করেছিলাম, আগের এমসিকিউ বুস্টার সিরিজটা আগের দিন। সো আমার যদি ট্রানজ্যাকশন ঘটে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, আমি আগে কোথায় রেকর্ড করবো? প্রাইমারিভাবে, প্রাইমারি মানে প্রাথমিক, আমি জার্নালে করবো। সো জার্নাল ইজ প্রাইমারি বুক অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, সো নেক্সট, ক্যাশবুক কি? আচ্ছা, এইখানে একটা বলে রাখি, অ্যান্সারটা হবে বোথ এ অ্যান্ড বি, জার্নালও লেজারও। তাহলে বোথে আমরা টিক করে দেবো পরীক্ষার হলে। এইবার প্রশ্ন হচ্ছে কেন, একটু বুঝি। ক্যাশবুক আমরা দেখেছি, যারা যারা করেছো বা স্কুলে করিয়েছে, নাও করিয়েছে সমস্যা নেই, ক্যাশবুক একটা জার্নাল প্লাস লেজার। কেননা কোনো ট্রানজ্যাকশান যদি ঘটে, আমি ধরো বল কিনেছি 10 টাকা দিয়ে, আমি ওটা ক্যাশবুকে রেকর্ড করব, এবং ক্যাশবুকে আমার একবারই রেকর্ড করব, ক্যাশবুক তো একটাই জিনিস। এবার প্রশ্ন হচ্ছে জার্নাল কী হবে, লেজার কী হবে? ক্যাশবুকে লিখলে আলাদা করে লেজার আর কাটতে হয় না, মানে জার্নাল করতে হয় না, সরি, ক্যাশবুকে লিখলে আলাদা করে আর জার্নাল করার প্রয়োজনটা হয় না। হ্যাঁ, জার্নাল তোমাকে ব্যাক অফ দি মাইন্ড করতে হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যাই করো না কেন, সেটা তোমাকে ব্যাক অফ দি মাইন্ডে রেখে জার্নালটা তোমাকে ক্যাশবুকে করতে হবে। কিন্তু 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 ক্যাশবুকে যদি তুমি রেকর্ড করো, আলাদা করে তোমাকে আর জার্নাল বুকতে লিখতে হবে না। ক্যাশ ট্রানজ্যাকশানগুলো, ক্রেডিট ট্রানজ্যাকশানগুলো লিখতে হবে, যেগুলো বাকিতে কিনেছো বা বাকিতে বিক্রি করেছো। ক্যাশ ট্রানজ্যাকশানগুলো একবারে লিখলে জার্নালও হয়ে গেল, লেজারও একবারেই হয়ে গেল। ঠিক আছে, তাই জন্য বলা হয় জার্নাল অ্যান্ড লেজার বোথ। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। ফার্নিচার পারচেসড ফর ₹5,000 অ্যান্ড রংলি রেকর্ডেড ইন পারচেস ডে বুক, ইট ইজ দি এরর অফ। আমরা প্রত্যেকে জানি, আগে পারচেস ডে বুক সম্বন্ধে ছোট্ট করে বলি। পারচেস ডে বুক আমরা প্রত্যেকে জানি কোথায় হয়, যদি আমরা ক্রেডিটে কিছু কিনি, আমরা বাকিতে মালপত্র কিনলাম, সেক্ষেত্রে আমরা পারচেস বুক আমরা ড্রাফট করি বা আমরা বানাই,
ঠিক আছে। সো এবার নেক্সট বলি যে ফার্নিচার পারচেস করেছি ফর 5,000, তার মানে বলেই দিচ্ছি আমি ক্যাশে কিনেছি, আর বলেই দিচ্ছি যে রংলি, এটা আমি ভুল করেছি। ঠিক আছে, এটা আমি ভুলটা করেছি। তাইলে আমার এটা জার্নালটা কী হওয়া উচিত ছিল? আমরা জানি যখন গুডস পারচেস হয় তখন জার্নাল হয় কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, যদি ক্যাশে পারচেস হয়, ক্যাশ পারচেসের কথা বলছি, এখানে ক্রেডিট জানতে চাইনি, ক্যাশের কথা বলছি। আর যদি আমরা দেখি যে কোনো অ্যাসেটস পারচেস হচ্ছে, ফার্নিচার ইজ এ অ্যাসেট, ইজ অ্যান অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট কিনা, ফার্নিচার একটি অ্যাসেট, সম্পত্তি। সো তো যখন আমরা অ্যাসেট কিনি তখন আর আমরা পারচেজ লিখি না, পারচেজের জায়গায় অ্যাসেটটার নামটাই আমরা লিখে দিই। এটা জার্নালের বেসিক রুল, তোমরা অনেকেই শিখেছো, সবাই পারো তোমরা এখন। সো একটা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু আমাদের ক্যাশ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা করে ফেলেছি কি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এইবার প্রশ্ন তো অত কিছু করেনি, প্রশ্নে জানতে চেয়েছে কী টাইপের এটা ভুল। প্রথমে আসি অমিশন কমিশন বাদ দাও, এগুলো কিছুই না। অ্যামাউন্টের গন্ডগোল হয়েছে, 5,000-এর জায়গায় 500 লিখেছি, আমি লিখিনি তো, আমি অ্যাকাউন্টের নামটা ভুল লিখে ফেলেছি। তাহলে কম্পেনসেটিংও হবে না, কিছুই হবে না, আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে। নীতিগত ভুল, নীতি মানে কি আমার লেখা উচিত ছিল, আমার ধরো লেখা উচিত ছিল আমার ফার্নিচার অ্যাকাউন্ট, আমি লিখে ফেলেছি পারচেজ অ্যাকাউন্ট। তো এটা কীভাবে হবে? এটা মুশকিল হয়ে গেল। ধরো তুমি যাবে শিয়ালদা, তুমি চলে গেছো কৃষ্ণনগর, নদিয়ায়, তো কীভাবে হবে সেটা? তোমার সেটা নীতিগত ভুল, ঠিক তাই না? নীতিগত ভুল। আচ্ছা নেক্সট, অ্যান ইনস্ট্যান্স অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইনস্ট্যান্স শব্দটা দেখে ঘাবড়াবে না, এখানে লেখাই আছে এক্সাম্পল, ইনস্ট্যান্স মানেও এক্সাম্পল। ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের একটা এক্সাম্পল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আগেই আমি বলেছি। সো আমরা জানি যে স্যালারি, রেন্ট এগুলো প্রতি বছর দিতে হয়, এগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে না। আর আগের দিনের ভিডিওটায় আমরা ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে বিলম্বিত মুনাফা যাতে হয়। ঠিক আছে, আমরা আগের দিনের ভিডিওটায় বলেছি যে কেন এটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ এটা আমরা 1 বছর খরচা করব, ঠিক আছে, এবং আগামী কয়েক বছর আমরা এটা লাভ উঠাবো। ঠিক আছে, এটা রেভিনিউ হিসেবে ট্রিট হয়, কিন্তু ডেফার্ড রেভিনিউ, রেভিনিউ হিসাবে ট্রিট হয় বলে এটা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসে। আগামী দিনে যখন ফাইনাল অ্যাকাউন্ট তোমাদেরকে করাবো তখন দেখতে পাবে, তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে, ক্ল্যারিটি থাকা দরকার এসব জিনিসে। সো ওটা ডেফার্ড রেভিনিউ, ওটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়। তো ক্যাপিটাল আমি বলেছি আমরা যদি অ্যাসেট পারচেস করি, ফার্নিচার ইজ অ্যান অ্যাসেট, সো ফার্নিচার পারচেস করছি, তো অপশন নম্বর 3 ঠিক হয়ে যাবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের এক্সাম্পল চেয়েছে। সো নেক্সট চলো, ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে যেগুলো স্থায়ী সম্পত্তি, অর্থাৎ বিল্ডিং, আমাদের ফার্নিচার, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যেগুলোকে সহজে আমরা ক্যাশে রূপান্তর করতে পারবো না। তুমি আজকে যদি যাও, আজকে বলো যে তুমি রেজিস্ট্রি অফিসে গিয়ে, হ্যাঁ জমিবাড়ি রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি বলো যে কাকা আমি আমার বাড়ি বিক্রি করব, তোমাকে সঙ্গে সঙ্গে আজকে ক্যাশ দেবে না। বা তুমি ধরো কাউকে গিয়ে ধরো বিক্রি করবে, তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেলে, বা তুমি তুমি হাতে কিন্তু আজকে আজকে ক্যাশ পেয়ে যাবে না, বা তুমি আজকেই ট্রান্সফারটা করতে পারবে না তার নামে, ক্যাশ হাতে পেয়ে গেলো, ট্রান্সফার না হলে তো রেকর্ড করা যাবে না বইতে, হবে না, এগুলো এগুলো হয় না সাধারণত, এগুলো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট যদি ডেপ্রিসিয়েশন হয়, ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা, প্রথম কথা আমরা এখান থেকে আগে এলিমিনেশন রাউন্ড কাজে লাগাই, এলিমিনেট করি, ক্যাশ ট্রানজ্যাকশন নয়, ক্রেডিট ট্রানজ্যাকশন নয়, এগুলো পেপার পেপার ট্রানজ্যাকশন বলে। ঠিক আছে, খাতায় কলমে, হাতে হাতে পয়সা যাচ্ছে না, তোমার ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, ফার্নিচারের দাম কমে গেল, তুমি কিন্তু হাতের দিয়ে তোমার ক্যাশ গেল না, কিন্তু তোমার একরকম লস হয়ে গেল। এগুলো এখন ফাইনাল অ্যাকাউন্ট করবে, আরও ভালো বুঝতে পারবে, আমি করাবো, চিন্তা নেই, শুধু চ্যানেলটার সাথে জুড়ে থাকো, পুরো কোয়ালিটি কন্টেন্ট পাবে। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে নাম অফ দিস তো হবে না, ইন্টারনাল ট্রানজ্যাকশান, অভ্যন্তরীণ একটি ট্রানজ্যাকশন, ভালো করে মনে রাখো, 2023-এ এসেছিলো, এটা ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। সো নেক্সট আমরা যাচ্ছি, সো নেক্সট 14, on 1st January 2024 মিস্টার আগরওয়াল ড্রজ এ বিল অন মিস্টার গোয়েল, অর্থাৎ মিস্টার আগরওয়াল মিস্টার গোয়েলকে একটা বিল দিল। তার মানে মিস্টার আগরওয়াল যিনি ছিলেন গোয়েলের থেকে, তিনি টাকা পেতেন, তাকে বিল ধরালেন যে এত টাকা আমাকে দেবে তুমি, ফর 3 মাস, মানে 3 মাস পরে তুমি আমায় দেবে। ঠিক আছে, দ্য ম্যাচুরিটি ডেট অফ বিল, মানে কত তারিখে পেমেন্টটা তাকে করতে হবে, তাইলে এখানে 3 মাস, তার মানে 1st জানুয়ারি, তাহলে মাসটা হবে এপ্রিল, এপ্রিল সব অপশানেই আছে। এবার তাহলে আমরা এখানে এলিমিনেশন কাজে লাগাবো। এইখানে আমাদের বিলস, যে আমাদের সরি, বিলস অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারে আমাদের ম্যাচুরিটি ডেট 3 মাস পরে 1 তারিখ হয়,
হিসাব মতো, কিন্তু এখানে অপশানটা হবে না। প্রশ্ন হচ্ছে কেন? 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল 3 মাসই তো হয়, এখানে সমস্যা কি আপনার আবার? কিন্তু না, বিলস অফ এক্সচেঞ্জ এখানে আমাদের যে অ্যাক্ট আছে, আইনে বলা আছে যে 3 দিন প্লাস আমাদের ছাড় দিতে হবে। ব্যাংক বন্ধ থাকতে পারে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে, 3 দিন দিতে হবে। 3 মাস হয়ে গেল, তারপর 3 দিন এক্সট্রা দিতে হবে। তাহলে 1 তারিখের সাথে 3 তারিখ যোগ করলে কত? 4 তারিখ হচ্ছে। তাহলে 4 তারিখ এপ্রিল মাসের 4 তারিখ আছে অপশান 2-তে। ভালো করে মনে রাখবে এটা। যে কয় মাস বলবে, 3 বলুক 6 বলুক যাই বলুক, মাসটা কমপ্লিট হবে, ডেটটা পেয়ে যাবে, তার সাথে 3 দিন যোগ করে দেবে, 3 days, দেখবে পেয়ে যাবে। 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল 3 মাস হয়ে গেল।